কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএমের ওপরে নয়, নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ। তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই। অরবিন্দকে আপনারা দেখলেন অ্যারেস্ট করলো। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তাকে অ্যারেস্ট করলো। আমাকেও মাঝে মাঝে এমন এমন কথা বলে, আমি বলে এই শুনিয়ে, আমি আপনাদের সবসময় বলি আমাকে কেউ ভয় দেখালে না আমি তাকে চমকাই, আমায় চমকালে আমি গর্জাই, আমায় গর্জালে আমি বর্ষাই, আর আমাকে কেউ বর্ষালে আমি উতরাই। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুল গাইবো, কখনো আঁকবো, কখনো মানুষের কথা বলবো। কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এত বড় সাহস! গ্রেপ্তারির আশঙ্কা করছেন কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রেমাল আছড়ে পড়ার আগেই গতকাল 12 ভূতের ক্লাব থেকে যাদবপুরে যে বক্তব্য মুখ্যমন্ত্রী রাখলেন, কার্যত রাজ্য রাজনীতিতে সেটাই একটা সাইক্লোনের রূপ নিতে পারে। আপনাদের যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম, গতকাল মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন এবং এই 1 মিনিটের ভিডিওটার মধ্যে দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টটি যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নরেন্দ্র মোদীর রাগ নাকি সিপিএম এর ওপরে নয়, নরেন্দ্র মোদীর রাগ তার ওপরে। এবং মুখ্যমন্ত্রী বললেন আমাকে ধমকে চমকে লাভ নেই। দেখলেন না কিভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো, একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করলো, এবং আমাকেও মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে। আর আমাকে যদি কেউ চমকায় তাহলে আমি গর্জাই, আর যদি গর্জাই তাহলে বর্ষাই। দ্বিতীয় পার্টটিতে আসছি, এই কথাটি মুখ্যমন্ত্রী বললেন এবং আপনারা খেয়াল রাখবেন অ্যারেস্ট কিন্তু অনেকেই হয়েছেন। 1 বছর 1.5 বছরের বিগত রাজনীতিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে অনেক রাজনৈতিকবিদ অ্যারেস্ট হয়েছেন। মুখ্যমন্ত্রী শুধুমাত্রই নাম নিলেন যে দুজন রাজনৈতিক ব্যক্তির, তারা কিন্তু কোনো না কোনো স্টেটে মুখ্যমন্ত্রী, এবং বললেন আমাকেও মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলেন। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে আশঙ্কা প্রকাশ করছেন যে রাজনৈতিক প্রতিহিংসার জন্যই বলুন কিংবা কোনো কারণে নরেন্দ্র মোদীর সরকার এই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে তার বিরুদ্ধে? এমনই কি মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করলেন? এবং সেই কারণেই কি তিনি বলার চেষ্টা করলেন যে আমাকে ধমকে চমকে লাভ নেই? পরবর্তী যে পর্যায়ের 2-1টি কথা বললেন সেটিও আপনারা শুনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর ওই 1 মিনিটের ভাষণটা আমি কমপক্ষে 10 থেকে 15 বার শুনেছি, এবং আপনারাও শুনবেন, তাহলে কিন্তু এর মধ্যে অনেক কিছুই আপনারা পাবেন যেটা আমি আপনাদের সামনে প্রকাশ্যে সবকিছু বলতেও পারছি না। তবে শেষের দিকটা যদি আপনারা শোনেন, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন আমাকে ধমকে চমকে লাভ নেই, আমাকে শান্তিতে থাকতে দাও, তাহলে আমি কিচ্ছু করব না, আমি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, আমি ছবি আঁকবো, আমি মানুষের কথা বলবো। আর আমাকে কেউ যদি ধমকায় চমকায় তাহলে আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এত বড় সাহস! বিশ্বাস করুন, যখন তিনি এই বক্তব্যগুলো বলছিলেন, কোথাও গিয়ে সাধারণ মানুষ হিসাবে আমাদেরও আশঙ্কা তৈরি হচ্ছিল বা ভয় লাগছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার হাতে এত পাওয়ার রয়েছে, তিনি যদি বলেন যে আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, তাহলে নিশ্চিতভাবে সেটা তো গা শিহরিত হয়ে যাওয়ার মতো। তার কারণ বন্দুক তো হাতিয়ার, বন্দুকের ওপর ভর করে যারা রাজনীতি করেন তাদের তো সমাজ কোনোদিনই মেনে নেন না, এবং এই বন্দুক তো সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দুকের থেকেও ভয়ঙ্কর, তুফান টর্নেডোর থেকেও ভয়ঙ্কর বলছেন নিজেকে, তাও আবার কখন? যে বাংলায় ঠিক রোমেল আছড়ে পড়ার আগেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন উদ্দেশ্যে এই বক্তব্যগুলো রাখলেন সত্যি আমাদের কাছে পরিষ্কার নয়, কিন্তু বিশ্বাস করুন, যখন রাজ্যের প্রশাসনিক প্রধান, যার হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে,
তিনি যদি এই ধরনের বক্তব্য বলেন তাহলে নিশ্চিতভাবে একটা সমাজে আশঙ্কার মেঘ তৈরি হয় যে এমন কোনো ঘটনা ঘটবে কি আগামী দিনে যার জন্য আমাদের সমাজে আগুন জ্বলতে পারে, প্রলয় আসতে পারে, টর্নেডো নামতে পারে, তুফান আসতে পারে। আমরা চাইবো এবং আমরা প্রত্যেকটি রাজনৈতিকবিদদের কাছে আবেদন করব, অনেক প্রলয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে ইতিমধ্যেই যেতে হয়েছে, আর যেন নতুন করে প্রলয় না নামে সেই দিকটা দয়া করে নিশ্চিত করুন। সেটা নরেন্দ্র মোদীর সরকার হতে পারে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতে পারে। আরো একটি ঘটনার কথা আপনাদের সামনে উল্লেখ করব। আপনারা সারা দিন ধরে গতকাল মেদিনীপুর, কাঁথি, তমলুক, পুরুলিয়া এই সমস্ত জায়গায় যারা ভোট গ্রহণ দেখেছেন, যে ধরনের সন্ত্রাসের ছবি আরো একবার পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করলো এবং যেভাবে বিজেপি প্রার্থীদের রাস্তায় রাস্তায় কোথাও আটকে দেওয়া হলো, কোথাও আগুন জ্বালিয়ে একেবারেই দুষ্কৃতীরা উৎসব করলেন, সেখান থেকে অনেকেই মনে করেছিলেন যে এবারে বিজেপির ওই সমস্ত কেন্দ্রগুলো থেকে হয়তো ভরাডুবি হবে। অনেকেই মনে করছিলেন শুভেন্দু অধিকারীর বোধহয় হাত থেকে ম্যাচটা বেরিয়ে গিয়েছে। কিন্তু বিরোধী দলনেতা গতদিনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ওই সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ট পর্যন্ত বসাতে পারেননি এবং জয়ের ব্যাপারে নিশ্চিত বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তবে সন্দেহটা থেকেই গিয়েছিল, তার কারণ প্রত্যেকটি দলই দাবি করবেন যে আমরা জিতবো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে যাদবপুরের প্রচার থেকে এসে যেভাবে গতকালের নির্বাচনকে নিয়ে শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন এবং বললেন যে ওখানে গদ্দার নাকি ইলেকশন কমিশনকে দিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পুরো ভোট লুট করেছে। যেভাবে নন্দীগ্রামে ভোট লুট হয়েছিল ঠিক সেই কায়দায় এবারেও ভোট লুট হয়েছে বলে মুখ্যমন্ত্রী বলেছেন। বিভিন্ন জায়গায় তাদের এজেন্টদের অপহরণ করা হয়েছে, কোথাও তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে পরিষ্কার মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। নিশ্চিতভাবে এইগুলো যদি সত্যি হয়ে থাকে, গণতন্ত্রের উৎসবে সেগুলো আদর্শ ছবি হতে পারে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একথা বলছেন, তাহলে কি পরিষ্কারভাবে আন্দাজ করা যাচ্ছে যে জমিটা কি তৃণমূল কংগ্রেস সেখান থেকে আরো একবার হারিয়েই ফেলেছে এবং তিনি একেবারেই ঢোক গিলে বলছেন যে সেখানে কি ফল হবে আমরা বলতে পারি না, তবে ওদের ভোটের হারাতঙ্ক রোগ হয়ে গিয়েছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাই আপনাদের। কাল নন্দীগ্রামে দেখেছেন লজ্জা নেই গদ্দারের, নিজের এলাকা যেতে পারে না। আমার ইলেকশনেও তাই করেছে, টোটালটাই লুট করেছে। আর যখনই ইলেকশন হয় ইলেকশন কমিশনকে দিয়ে ডিএম চেঞ্জ করে, আইসি চেঞ্জ করে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে এবং তাদের দিয়ে দাঁড় করিয়ে রেখে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুরো ইলেকশনটা লুট করেছে। কালকেও লুট করেছে। তা সত্ত্বেও জেনে রাখুন, আমি জানি না সঠিক কী হবে, ভোট বাক্সে কী আছে, কিন্তু এখনো হারাতঙ্ক রোগে ভুগছে। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর নির্বাচনে হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে, থরথর করে কাঁপছে। শুনলেন বন্ধুরা, একজন রাজনৈতিক দলের প্রধান, তৃণমূল কংগ্রেসের একেবারেই স্রষ্টা, তিনি যদি আশঙ্কা করছেন ভোট লুট হয়েছে, তার মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সেখান থেকে নির্বাচিত হবেন, এমনটা না হওয়ারই কি ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে শুভেন্দু অধিকারী যে দাবি করছিলেন যে ওই সমস্ত গড়ে বিজেপি প্রার্থীদের জয় আটকানো কোনোভাবেই কঠিন হবে না তার পক্ষে, হ্যাঁ কোথাও কোথাও মার্জিন কমতে পারে, কিন্তু বিরোধী দলনেতা বলেছিলেন যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস সেখানে এজেন্টও দিতে পারেনি। তাহলে কি শুভেন্দু অধিকারীর কথাই মিলে যাচ্ছে? আরো একবার মেদিনীপুর গড় কি ধরে রাখতে পারছে শুভেন্দু অধিকারী, এবং সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আরো একবার থাবা বসাতে কি ব্যর্থ হলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কিন্তু আশঙ্কার মেঘ সৃষ্টি হলো। শুধু একটি জনসভা থেকে নয়, গতকাল রাজ্যের মাননীয়া দুটি জনসভা করেছিলেন এবং দুটি জনসভা থেকেই ষষ্ঠ দফার নির্বাচনে যা ঘটেছে তা নিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। আমরা এতটা তীব্র ভাষায় আক্রমণ করতে বিরোধী দলনেতাকে দেখিনি। তিনি বলেছেন নিশ্চিতভাবে যতটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া দরকার ছিল ততটা নিশ্চিতভাবে হয়নি, তবে এতে ফলাফলের কোনো পরিবর্তন হবে না এবং জয়ের ব্যাপারে নিশ্চিত বলেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। মঞ্চের ওপর থেকে তিনি যখন বক্তব্য রেখেছিলেন তিনি কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী, সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নির্বাচনী পর্যালোচনা করছেন তখন পুরোপুরি এর দোষ বা দায় চাপাচ্ছেন শুভেন্দু অধিকারীকে। গত মধ্যরাতে দেখলেন না, নির্বাচনে লড়বার ক্ষমতা নেই, গণতন্ত্র মানে না,
এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম, যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি, সেইখানে এত টাকার খেলা, এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি। গতকালও আপনারা দেখেছেন, ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে তাকে খুন করা হয়েছে মহিষাদলে, এজেন্টদের অপহরণ করা হয়েছে। এবং কালকে সোনাচূড়ায় 7-8টি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, রিগিং করা হয়েছে। এর বদলা আমি নিয়ে নেব গদ্দার, চিরকাল তোমার বিজেপি থাকবে না। তুমি জীবনে অনেকবার হেরেছো, আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম, তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে। ভুলে যেও না, গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা, লক্ষ লক্ষ টাকা। প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে, ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে। আর তৃণমূলের যদি 1 টাকাও পায়, এই টাকার বান্ডিল, এই হয়েছে ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন, মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে, কথা বলতে পারে না, যেন মুখে লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদি বাবু, ভয়ে কথা বলতে পারে না। এই রিগিং যদি তৃণমূল করতো, সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতোই, কাঠ পুড়তো তো পুড়তোই, শ্মশানের চিতায় কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে। বাংলার মতো ইলেকশন কোথাও হয় না। আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম, এটা দেখে প্রাথমিকভাবে কিন্তু মনে হচ্ছে যে আরো একবার শুভেন্দু অধিকারীর গড় রক্ষা করতে পারলো বিজেপি, অন্তত শুভেন্দু অধিকারীর হাত ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বক্তব্যগুলো থেকে সেটা আরো একবার যেন কোথাও পরিষ্কার হয়ে গেল। আপনাদের শোনাতে চাইবো বিরোধী দলনেতা গতদিনে নির্বাচনের পর যখন বলছিলেন ভোট দেওয়ার পর বিজেপির বোতামটা নাকি বসে গিয়েছে, এতবার চাপা হয়েছে, তখন মনে হচ্ছিল যে এগুলো একটু অতিরঞ্জিত করে বলছেন। কিন্তু সত্যি সত্যি যখন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পেলাম, তখন মনে হচ্ছে ঘটনাটি ঠিক হলেও হতে পারে। কি বলেছিলেন দু একটা ঝলক দেখাতে চাইবো, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। ভোটে মেশিনের শেষ, তৃণমূলের দফা রফা করে দিচ্ছে লোক একদম। আমি পদ্ম ফুলে টিপলাম, পদ্ম ফুল তো দেবে গেছে, 3 ঘন্টা হয়েছে, তাতে সব পদ্মে মারছে, পদ্মের বাইরে কোনো কথা নেই। ওদের ক্যাম্পে হয়েছে 2-4টে লোক আছে, চোখ মারছে আমাকে, ওই ঠিকাদারি করি, চোখ মারছে, চুপচাপ পদ্মে চাপ। ওদেরকে কানতে বলুন, ওদের বহু জায়গায় এজেন্ট নেই, ময়নার বহু জায়গায় এজেন্ট নেই, বহু জায়গায় এজেন্ট নেই, ওদের সাংগঠনিক শক্তি নেই, এবং লোক চোরেদের পক্ষে নেই। তো ভোট সরাসরি হচ্ছে, মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো। দেখুন, আপনাদের সামনেও কিন্তু আমি বিভিন্ন পর্যালোচনা করতে গিয়ে বলেছিলাম যে নিশ্চিতভাবে যেভাবে হিংসার কিছু কিছু ছবি ধরা পড়েছে, সেটা কয়েকটি কেন্দ্রে কয়েকটি অঞ্চলেই সেই ছবি সীমাবদ্ধ রয়েছে। মানুষ যদি কোথাও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিণতি খুব একটা ভালো হওয়ার আশা নেই। এবং আগামী যতগুলো নির্বাচন হবে, ততগুলো নির্বাচনে সাধারণ মানুষ যদি একেবারেই ভোট দেওয়ার সুযোগ পান সন্ত্রাসীনভাবে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে নিশ্চিতভাবে চিন্তার ভাঁজ অবশ্যই থাকবে। তার কারণ সরকার চলছে, একটা অ্যান্টি ইনকামবেন্সি অবশ্যই রয়েছে, তার উপরে মুখ্যমন্ত্রীর রাজত্বকালে যে ধরনের চাকরি চুরি বা বিভিন্ন দুর্নীতির খবর এসে গেছে, সেইগুলো সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের একটি বড় অংশ এই মুহূর্তে জেলে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন, তিনি লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে অভিষেককে লোকসভার আগে গ্রেপ্তার করতে পারে। আপনাদের মনে রয়েছে মুখ্যমন্ত্রী এমনটা কিন্তু সাসপেক্ট করেছিলেন যে অভিষেককে লোকসভা নির্বাচনের আগে গ্রেপ্তার করবে, কিন্তু তেমনটা হয়নি। মুখ্যমন্ত্রী যে গেস করেছিলেন সেটা ঠিক হয়নি। তাই প্রথমে তিনি যে বক্তব্যটা রাখছিলেন যে অরবিন্দকে গ্রেপ্তার করেছে, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে, আমাকেও উল্টো পাল্টা কথা বলছে। জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী কোন সেন্স থেকে বা কোন রাজনৈতিক বুদ্ধি থেকে এই ধরনের কথা বলছেন। এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করছেন যে বিজেপি বলছে তারা বেশি সিট পেলে নাকি সরকার ভেঙে দেবে। মুখ্যমন্ত্রী তাদেরকে পাল্টা চ্যালেঞ্জ করে বলেছে, যদি ক্ষমতা থাকে
আমি থাকতে কিছু করে দেখাও, আমার চুল স্পর্শ করে তোমরা দেখাও, এই হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিয়েছিলেন। অর্থাৎ নির্বাচনের এই 4 তারিখে ফল ঘোষণা হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারিত কিন্তু পরিষ্কারভাবে হয়ে যাবে। পশ্চিমবঙ্গের আগামী রাজনীতি কোন দিকে যাবে 4 তারিখের ফল যেমন বলবে, তেমনি মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য কিন্তু আমি খুব সিরিয়াসলি নিলাম এবং কিছুটা আশঙ্কার মেঘও তৈরি হলো, যে তিনি বলছেন যে আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর। একজন রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তি যদি মঞ্চের ওপর থেকে এরকম বক্তব্য রাখেন, তাহলে নিশ্চিতভাবে প্রান্তিক যে সমস্ত বিরোধী সিপিএম, কংগ্রেস বা বিজেপির কর্মীরা রয়েছেন, যারা কাজ করছেন, তাদের আশঙ্কা হওয়ার কারণ যথেষ্টই রয়েছে। আমার বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বক্তব্যই রাজনৈতিক উদ্দেশ্যে বলেছেন, এর সঙ্গে হিংসার কোনো সম্পর্ক নেই, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি চাই সমাজের মধ্যে রাজনীতি হোক, লড়াই হোক, কিন্তু এই হিংসাটুকু যেন না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আপনি প্রশাসনিক প্রধান, আশা করি আপনি এটা নিশ্চিত করবেন। কি বলবেন বন্ধুরা আপনারা? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এই বক্তব্যগুলো কি তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে পিছিয়ে পড়েছে তারই একটা আভাস দিচ্ছে বলে মনে করছেন? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।